শুরু করো। আমরা কিন্তু লাইভে এখনো যাইনি। হ্যাঁ, লাইভে ফেসবুকে আছি, দেখাচ্ছে। দেখাচ্ছে। ওকে, লেটস গো। হ্যাঁ, বল। বলো, তুমি স্টার্ট করো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফুটবল আড্ডাতে ইন্ডিয়া। আজকে দুটো খুব ইম্পর্টেন্ট খেলা আছে। একটা হলো ম্যানচেস্টার ইউনাইটেড ওয়েস্ট হ্যামের খেলা, আর একটা হলো লিভারপুল চেলসি খেলা, যেটা অ্যানফিল্ডে হবে। তো এই দুটো খেলা নিয়ে আলোচনা করব। আগের দিন কথা বলেছিলাম ম্যান ইউনাইটেড চেলসির খেলা নিয়ে। তো আমি কোনো প্রেডিকশন করিনি, সে অর্থে আমার ওপর কোনো ভার নেই। বাকি যারা প্রেডিকশন করেছিল সকলেই ভুল প্রেডিকশন করেছিল। সেটা সেজন্য তারা কেউ আসেনি। আমিও তারা কেউ প্রেডিকশন আসেনি। করিনি। বাই আজকে দ্য আর ওয়ে তারা আমি কেউ আসেনি। বাই দ্য ওয়ে আমি স্পার্সের প্রেডিকশনটা ঠিক করেছিলাম। আমি বলেছিলাম স্পার্স জিতবে। স্পার্স জিতেছে। ঠিক আছে, আমি বলেছিলাম ইজিলি জিতবে, ইজিলি জিতবে। হ্যাঁ, ঠিক আমি আছে। আমার স্পার্সের প্রেডিকশনটা একটুর জন্য কান ঘেঁষে বেরিয়ে গেছে। আমি বলেছিলাম 2-1, 3-1 জিতেছে। 3-1 জিতেছে। 90 মিনিটে গোল হয়েছে। বেশ, তো আজকে লিভারপুল চেলসির খেলা আছে। লিভারপুল চেলসির খেলাটা লিভারপুলের থেকে চেলসির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ টপ ফোর প্লেসেস এর জন্য যে ফাইটটা চলছে, ইপিএল এর টপ 4 প্লেসেস এর জন্য, লেস্টার, ম্যানচেস্টার ইউনাইটেড আর চেলসির মধ্যে। চেলসির জন্য এই খেলাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ম্যাচটাই হলো চেলসির লাস্ট টাফ হার্ডেল আর কি। কারণ এরপরে যে লাস্ট ম্যাচটা আছে চেলসির লিগে, সেটা অতটাও টাফ ম্যাচ নয়। হুলসের সাথে এর সাথে সেটাও টাফ। হুলসের সাথে উলভসের খেলা সাথে টাফ আছে, ও টাফ না, টাফ তাহলে তো টাফ ওটাও টাফ আছে। হ্যাঁ, তাহলে ওটাও টাফ, যাই হোক। তো এমনিতে একটা ব্যাপার দেখা যাচ্ছে যে লিভারপুলের কিন্তু ম্যানচেস্টার সিটির ওই রেকর্ড অ্যাচিভ করা সেরম ছিল না, জিল ছিল না। ওরা ওই ম্যাচ লুজ করলো আর্সেনালের সাথে। তো মানে সন্দীপন, বল, কি মনে হচ্ছে যে লিভারপুল কি দে গো ইজি অন চেলসি? লিভারপুল এখন মানে কি বলবো, ভ্যাকেশন মোডে চলে গেছে অলরেডি। তো আমার মনে হয় আজকে চেলসি জিতবে। প্লাস চেলসির জন্য এখনো 3 পয়েন্ট চাই যদি ইউসিএল টপ 4-এ ওদের কোয়ালিফাই করতে হয়। ওরা এত ইনভেস্ট করেছে, ওয়ার্নারকে কিনেছে, জেইচকে কিনেছে। তো নেক্সট সিজন ওদের যে টিমটা দাঁড়াচ্ছে, ওয়ার্নার, পুলিসিচ, জেইচ, মেসন মাউন্ট অ্যাটাকিং মিডফিল্ড, হোল্ডিং এ কোভাসিচ, এনগোলো কান্তে, তো টিমটা বেশ ভালো লাগছে। তো এই টিম নিয়ে ইউসিএল এ যাওয়াটা ইম্পর্টেন্ট বলেই আমার মনে হয়। তো চেলসি তো ফুল দমে যাবে। আমি আশা করছি চেলসি হারবে না আজকে, অ্যাটলিস্ট জিততে না পারলেও হারবে না। হ্যাঁ, আচ্ছা, তো পৃথ্বীশ দা, কি মনে হচ্ছে যে যদি চেলসি আজকে জিতে যায় লিভারপুলের সাথে, তাহলে ম্যানচেস্টার ইউনাইটেড এর কি সমস্যা বা কি জায়গায় এসে দাঁড়াবে ম্যানচেস্টার ইউনাইটেড, কি মনে হয়? আমার আমার আজকে গাট ফিলিং বলছে যে চেলসি জিততে পারবে না। লিভারপুল জিতবে, কারণ আগের ম্যাচে 2-1 হেরেছে লিভারপুল আর্সেনালের সাথে। সেক্ষেত্রে ওরা তেতে থাকবে। প্রথমত ওরা অনেক দিন হয়ে গেছে যে কোনো ম্যাচ হারেনি, নিজের হোম গ্রাউন্ডে হারেনি। অ্যানফিল্ডে একটা ম্যাচ হারেনি লিভারপুল, অনেক অনেক ম্যাচ হয়ে গেছে। কাজেই মনে হয় যে ওরা হয়তো জিততে নাই পারে, কিন্তু হারবে না। হয় ড্র নলে উইন ফর লিভারপুল আমার মনে হয়। তো সেক্ষেত্রে চেলসির ভাগ্যে দুঃখ থাকতে পারে, কিন্তু চেলসির থেকেও বেশি দুঃখ লেস্টারের ভাগ্যে হয়তো আছে আর কি। দেখা যাক কি হয়। লিগের লাস্ট ম্যাচ লেস্টার ভার্সেস ও ম্যানচেস্টার। কিছু বলবে, হ্যাঁ, বল। সন্দীপন কিছু বলবে। আমার এখন লিগ টেবিলের যা অবস্থা মনে হচ্ছে, আর যা যা ম্যাচ বাকি আছে, আমার মনে হচ্ছে লেস্টার কোয়ালিফাই করতে পারবে না অ্যাকচুয়ালি। কারণ গোল ডিফারেন্সে এখন লেস্টার উপরে আছে নাকি ম্যানচেস্টার উপরে আছে। দুজনেই প্রায় সমান আছে, কিন্তু লেস্টার এগিয়ে আছে কারণ লেস্টার বেশি গোল করেছে। কিন্তু গোল ডিফারেন্স দুজনেরই সমান, 28-28। তো লেস্টার আর ম্যানচেস্টারের ফাইনাল ম্যাচটা ডিসাইডার হবে, ওটাই ইম্পর্টেন্ট ম্যাচ যা একদম। মনে হচ্ছে। তবে ম্যানচেস্টারের একটা অ্যাডভান্টেজ আছে, ওদের কিন্তু ইউরোপা জেতার খুব হাই চান্স। ইউরোপায় ওদের কোনো কম্পিটিশন আমি দেখতে পাচ্ছি না। নিজেদের 80% লেভেলেও যদি খেলতে পারে, দেন ইউরোপা চ্যাম্পিয়ন হচ্ছে ম্যানচেস্টার। সেক্ষেত্রে ওরা ডাইরেক্ট ইউসিএল এ চলে যাবে। তো ওদের একটা সেকেন্ড চান্স অবশ্যই থাকছে। তো সেই দিক থেকে আচ্ছা, চেলসির জন্য বেশি সেক্ষেত্রে ইম্পর্টেন্ট, আমি চেলসিকে লিগ থেকেই আমি যেতে হবে। আমি এমনিতে লেস্টার সিটির সাপোর্টার। ইপিএল আমি লেস্টার সিটিকে সাপোর্ট করি। তা আমি ডেফিনেটলি চাইবো যে লেস্টার সিটি কোয়ালিফাই করুক, লাস্ট ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড কে হারিয়ে দিক, দিয়ে কোয়ালিফাই করুক, এটা আমি ডেফিনেটলি চাইবো।
এবার যদি ম্যানচেস্টার ইউনাইটেড যদি ইউরোপা জিতে যদি কোয়ালিফাই করতে পারে আলাদা করে, সেটা একটা আলাদা ব্যাপার। তাহলে তো আবার ওরা কোয়ালিফাই করতে পারবে না, একই ব্যাপার হয়ে যাবে, ফোর্থ স্পটে যে থাকবে যে বাদ চলে যাবে। অ্যাকচুয়ালি তাই নাকি এরম হয়? এটাই হয়। এখন যে ইউসিএল এর কন্ডিশন দাঁড়িয়েছে, এখন কোয়ার্টার ফাইনাল চলছে, এখানে আটলান্টা উঠে গেছে, লিওন মানে লিও ফিও ক্লাস 16 খেলছে। তো আমার মনে হচ্ছে এমন টিমগুলো কোয়ার্টার ফাইনাল অব্দি চলে যাচ্ছে যারা হয়তো কখনোই ইউসিএল জিততে পারবে না। তো আমি ইউসিএল এর টাফ কম্পিটিশন চাইছি। সেই জন্য আমার মনে হচ্ছে লেস্টারের থেকে হয়তো ইউনাইটেড আর চেলসি যদি কোয়ালিফাই করে তাহলে নেক্সট ইয়ার ইউসিএলটা আরো বেটার হতে পারে। কারণ বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এদের সবারই এখন স্ট্যান্ডার্ডটা ডাউন হচ্ছে, মানে ওই লেভেলে আর নেই যে ইউসিএল এর মানে সেই ফাইট হবে। এই সিজন বায়ার্ন খুব ভালো খেলছে, কিন্তু স্টিল আমার মনে হয় ইউসিএল এর লেভেল হয়তো একটু ডাউন হয়েছে এই সিজন। যেটা আমার মনে হচ্ছে চেলসির নতুন স্কোয়াড আর ম্যানচেস্টারের নতুন স্কোয়াডে যদি স্যানচো অ্যাড হয়, দেন নেক্সট ইয়ার ওদের দুটো টিমকে ইউসিএল এ বেশি দরকার দেন লেস্টার সিটি। ইউসিএল এর ভালোর জন্য বলছি, অ্যাকচুয়ালি ইপিএল আমি লিভারপুল ফ্যান। লিভারপুলের এই ম্যাচ থেকে জিতলো হারলো কিছু যায় আসে না আমার কাছে অনেস্টলি, কারণ এখন 100 পয়েন্টও কমপ্লিট হবে না, ওরা গোল্ডেন পিএলও পাচ্ছে না, আর লিগ তো অলরেডি জিতে গেছে। সো লিভারপুলের কাছে কিছু নেই ম্যাচটা খেলার জন্য। আচ্ছা, আজকে তো আরেকটা ম্যাচ আছে, ওয়েস্ট ব্রম, না ওয়েস্ট হ্যাম, সরি ওয়েস্ট ব্রম তো বোধহয় সেকেন্ড ডিভিশন খেলে। সেকেন্ড ডিভিশন খেলা। হ্যাঁ, তো ওয়েস্ট হ্যামের সাথে ম্যানচেস্টার ইউনাইটেড, মানে বেসিক্যালি ইপিএল এরম ভাবেই সেট করা বোধ হয় যে, মানে দেখে মনে হয় যে অ্যাজ ইফ সবাই জানতো কি হতে চলেছে। ঠিক আছে, তো টাফ ম্যাচ লাস্টের দিকে গুলো সব হ্যাঁ সোজা ম্যাচ কোইনসাইড করে, একসাথে একসাথে পড়ে আর কি, এটা হচ্ছে ওটা হচ্ছে। আমরা সেই সেই থ্রিলার ফিনিশটা আমরা ভুলে দিই ইপিএল এর, সেই ম্যানচেস্টার সিটি। ম্যান ইউনাইটেড হ্যাঁ কি শেষ বলছিস? ম্যাচে লাস্ট ম্যাচে চ্যাম্পিয়ন হলো যেটা টেভেজ। সাউথহ্যাম্পটন আর সিটির খেলা ছিল, আগুয়েরো গোল করলো। একবারও গোল করেছিল। হ্যাঁ, তো এইরকম মানে আমার মনে হয় যে স্ক্রিপ্টিং করাই থাকে, থ্রিলার ফিনিশ কিছু একটা হবে। এবারে চ্যাম্পিয়নশিপের দৌড় নেই, কিন্তু টপ ফোর এর ফাইটটা এবারে মানে ইন্টেন্স ফাইট চলছে ক্রমাগত। এদিকে মাঝখান থেকে এফএ কাপ হয়ে মানে কি বলবো যে খেলার ট্রেলার দেখা যাচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেড চেলসির মধ্যে একটা ফাইট হয়ে গেল এফএ কাপে, যেখানে মোটামুটি একটা মানে কি বলবো যে একটা কম্পিটিশন হলো, যেটা অনফিল্ড হচ্ছে না, মানে অনফিল্ড এরা দুজন একে অপরের মুখোমুখি হচ্ছে না, এইরকম একটা ব্যাপার আর কি। তো কি মনে হচ্ছে যে ম্যানচেস্টার ইউনাইটেড এর রেকর্ড আছে, মানে ম্যানচেস্টার ইউনাইটেড ন্যাচারালি এটা হয়ে থাকে যে এই লাস্ট ফেজ অফ দ্য লিগে ছড়িয়ে ফেলে, তো এইটা নিয়ে কি মনে হচ্ছে কি হবে? আমার মনে হচ্ছে ছড়িয়ে ফেলবে আবার ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাজ ইউজুয়াল, যে আগের দিন খেলা দেখে ছড়িয়ে ফেলবে। আগের দিন খেলা দেখে তোর মনে হচ্ছে, আগের দিন তুই কি এর উল্টো কথা বলছিলি, তুই বলছিলি যে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ জিতে আর নেই, শেষ সময় থেকে এইসব বলছিল। আজকে ঠিক উল্টো কথা হচ্ছে। আমার মনে হচ্ছে আজকে ম্যানচেস্টার ইজিলি জিতে যাবে। আজকে জিতবে, আজকে তেতে থাকবে আর কি। তো ওই লিভারপুলের যে ব্যাপারটা বলছি, আগের দিন ভ্যান্ডাইক যেভাবে গোল খেয়েছে আর কি, ভ্যান্ডাইক আর অ্যালিসন দুজন যেভাবে ছড়িয়েছে আর্সেনালের বিরুদ্ধে লিভারপুলের ম্যাচে, তো ওরাও প্রচন্ড মানে খুব ক্রিটিসিজম হয়েছে, তো প্রচুর চাপে আছে ওরা, 100% দেবে আজকে খেলাতে। তেমনই ম্যান ইউনাইটেডেরও একই অবস্থা। অ্যাকচুয়ালি ম্যান ইউনাইটেডের ব্যাপারটা হলো যে ফার্স্ট 11 ছাড়া আর কিছু নেই ম্যানচেস্টারের টিমে, ওই যে কোনো বেঞ্চের প্লেয়ার নামালো মানে শেষ আর কি, এটা হলো ব্যাপার। ওই 11 জনকে খেলাতে হবে, তাহলে ম্যাচ জেতবার 90% সুযোগ রয়েছে, ওদেরকে বসিয়ে দাও তাহলে শেষ। একজনকেও যদি বসাও তাহলেও ওই জিগস পাজল সলভ হবে না, এরকম সিচুয়েশন হয়ে রয়েছে আর কিছু না। বুঝতে পেরেছিস? তাহলে যে কোনো টিমের কাছে ম্যানচেস্টার ইউনাইটেড কে হারানোর একটাই মন্ত্র, সেটা হলো একজনকে ইনজিওর করো লিস্ট। অলরেডি একজন ইনজিওর হয়ে গেছে তো, লিউক শ তো ইনজিওর্ড, ব্র্যান্ডন উইলিয়ামস ইজ ওকে, নট আ ব্যাড প্লেয়ার। এই ডিয়েগো ড্যালট কেন খেলছে না? ডিয়েগো ড্যালো অ্যাকচুয়ালি চোট থেকে উঠে আসার পরে সেভাবে সুযোগ পায় এই সিজনে। বাস রাইট ব্যাকে থেকে বেটার প্লেয়ার খেলছে সেই জন্য খেলছে না। হ্যাঁ এক্স্যাক্টলি, ভ্যান বিসাকা খেলছে না, ভ্যান বিসাকা প্রুফ করে ফেলেছে নিজেকে। কিন্তু ডালট তো এতেও খেলে, লেফট ব্যাকেও খেলে। লেফট ব্যাকে খেলতে পারে, বাট ব্র্যান্ডন উইলিয়ামস ইজ মোর ফেভার্ড, কারণ এই সিজনে অনেকগুলো ম্যাচ খেলেছে, তাই জন্য ব্র্যান্ডন উইলিয়ামসকেই নামাচ্ছে। আই থিঙ্ক ডালো পরের সিজনে নাও থাকতে পারে, এরকম শোনা যাচ্ছে যে উলভসে যাবে, এরকম শোনা যাচ্ছে উলভস যেতে পারে। আচ্ছা, আর
একটা ব্যাপার নিয়ে কথা বলতে চাই, সেটা হলো আগের বার অব্দি এইটা নিয়ে কথা হয়নি বোধহয় এই আমাদের সেশন গুলোতে। সেটা হলো যে এইবারে ইন্টারেস্টিংলি লিডস ইউনাইটেড কোয়ালিফাই করলো বহু কাল বাদে। বোধহয় সেই ইনভিনসিবল সিজনে ওরা ডিমোটেড হয়েছিল। হ্যাঁ, আমারও তাই মনে হয়। হ্যাঁ, বোধহয় 16 বছর না 17 বা 16 17 বছর বছর 16 পর বছর 16 বছর 16 বছর। হ্যাঁ আবার ওরা কোয়ালিফাই করলো লিডস। তো এইটা নিয়ে কিছু আলোকপাত করো, ওদের কোচ, ওদের এ নিয়ে যার মনে হয় বলো আর কি, কি বলবে। লিডস এ ফিরে এলো, আবার রাইভালরিটা ফিরে এলো ম্যান ইউ লিডস এর। লিডস এর লিডস এর যে কোচ আর কি, বিয়েলসা, হ্যাঁ, খুবই নামকরা কোচ। ওকে বলা হয় যে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল কোচ, মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ম্যানেজার অফ আওয়ার টাইমস, মার্সেলো বিয়েলসা। ওকে এল আমি লোকো কিন্তু বলে আগে এই ডাকা। লোকটার কথা শুনিনি, সন্দীপন শুনেছি। শুনিসনি তো শোনার কথা, বিকজ ও অ্যাথলেটিক বিলবাওতে যখন ম্যানেজার ছিল তখন দুবার কিংস কাপের ফাইনালে উঠেছিল আর অ্যাথলেটিক বিলবাও। আর তখন দেখবি পেপের, কখনো ইউটিউবে সার্চ করে দেখবি যে পেপের কিছু বক্তব্য রয়েছে ওর বিষয়ে, ঠিক আছে, এর লোকর বিষয়ে। ওকে ম্যাড বিয়েলসা বলে, বিকজ কেউ একজন অঙ্কুর এসেছে এক মিনিট, ওকে ম্যাড বিয়েলসা বলে, ম্যাড বিয়েলসা বলা হয় বিকজ ও ও সারাক্ষণই ফুটবল নিয়েই থাকে, ঠিক আছে। আর আগের বছর একটা স্ক্যান্ডেল হয়েছিল জানিস তো, লিডস ইউনাইটেড কে নিয়ে একটা স্ক্যান্ডেল হয়েছিল, শুনেছিলি যেটা? না, যে কি ও হয়েছে? স্পাইং করাচ্ছিল, অন্য অন্য ক্যাম্পে গিয়ে স্পাইং করাচ্ছিল বিয়েলসা। সেই সেটা ধরে ফেলেছে ওর বিরুদ্ধে, তাই জন্য নিয়ে ওকে ওকে মানে লিডস ইউনাইটেড বিশাল বড় ফাইন করেছে। তারপরে ও একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে যে এই টিম এই ভাবে খেলে, সবার ব্যাপারে ও ইনফরমেশন জোগাড় করে, যা যা জোগাড় করে সব খুলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে সব দেখিয়ে দিয়েছিল বিয়েলসা। ও আর্জেন্টাইন কোচও ছিল ভাই একটা সময় পর্যন্ত, যখন কোপা আমেরিকা জিতেছিল, ওটাই ওর মানে main ইয়ে। তাছাড়া ও এমন একটা লোক না যে কোনোভাবে অ্যাডজাস্টমেন্ট করে না, মানে কোনোভাবে স্যাক্রিফাইস করে না। ধর কিছুদিনের জন্য কোথাও গেল, পোষালো না, সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়। একটা কোচিং, ইটালিতে একটা কোচিং বোধহয় 14 দিনের মধ্যে ছেড়ে দিয়েছিল, 14 দিন দেখেছিল, ও যা চেয়েছিল পাইনি, ছেড়ে দিয়েছে, এরকম টাইপের লোক। ওই জন্য ওকে ম্যাড বিয়েলসা বলে, ঠিক আছে। তো আগের বারই তো এই আগের সিজনে লিডস ইউনাইটেডের সাথে অ্যাস্টন ভিলার ম্যাচে, তো ও একটা ওর টিম একটা গোল করেছিল, সেটা ওর মতে ওটা খারাপ গোল ছিল, মানে ওটা গোল হওয়া উচিত না, কোন রকম রেফারির মিস্টেকের জন্য হয়েছিল। তো ও অ্যাস্টন ভিলাকে এমনি ফাউতে একটা গোল করতে দিয়েছিল, বলছে লেট দেম স্কোর বলে গোল করতে দিয়েছিল। এরকম লোক দেখেছিস কখনো ফুটবলে? তুই আমাকে বল। তো এরকম টাইপের লোক আর কি বলছে, আর কিছু না। তো অদ্ভুত, মজা হবে সামনের বার ইপিএল অনেক মজা হবে যা বিশাল মনে হচ্ছে। বিশাল। এবং আমার মনে হয় যে লিডস ইউনাইটেড ভালো সই করাবে। একটা 30টা পাসে গোল আছে লিডস ইউনাইটেড এই সিজনে, ওটা কখনো দেখিস, খুব ভালো। তো যেভাবে খেলাচ্ছে লিডস ইউনাইটেড কে, সেটা দেখবার মতো। তো লিডস এর খেলা সত্যি দেখবো আর কি পরের সিজনে। আমি তো দেখবোই। সন্দীপন, বলছি যে তো আজকে চেলসির ম্যাচ আছে, তো তোর কি মনে হয় চেলসির কোনো চান্স বাকি আছে আর ইউসিএল এ, মানে কারেন্ট ইউসিএল এ? না, কোনো চান্স নেই, উল্টে আরো 3 গোল খাবে মিনিমাম। যদি বিকজ চেলসির যেখানে মানে এখন সেন্টার ব্যাকের যা অবস্থা দেখছি, রুদিগার যেভাবে ছড়াচ্ছে বেসিক্যালি, আমার মনে হয় না লেভানডস্কি, তারপরে ক্যানাব্রি, কোমান আর থমাস মুলারকে একসঙ্গে আটকানোর কোনো চান্স আছে। প্লাস ওদের আমার সাইড ব্যাক খুব ভালো খেলছে, পাওয়ার খুব ভালো খেলছে। তারপর এই নতুন যে ছেলেটা এসছে ব্যাকে, ডেভিস, সেও খুবই ভালো, মানে অতিরিক্ত স্পিড আছে, ফার্স্ট লেগে দুখানে অ্যাসিস্ট করেছে। সো আমার মনে হয় বায়ার্ন ইজিলি জিতে যাবে, চেলসির আর কোনো চান্স নেই। বার্সেলোনা ফ্যান হিসেবে যদি আমরা নাপোলির ম্যাচটা বার করতে পারি, তাহলে কি আমরা চাইবো না যে চেলসি জিতুক? বলছিস বার্সেলোনার মতো কেউ 3-0 থেকে 4-3 হারতে পারে? চেলসিও কিন্তু 3-0 হারছে, 4-0 জিততে হবে। সেই কোয়ালিটি নেই। আচ্ছা, অঙ্কুর এসে গেছে আমাদের মধ্যে। অঙ্কুর আগের দিন আগের দিন এসেছিল, আগের দিন ম্যান ইউনাইটেড হেরেছে, তো আজকে চাই না যে অঙ্কুর এসেছে, ম্যান ইউনাইটেড যেন আজকে জেতে, এটাই চাইবো। হ্যালো অঙ্কুর, হ্যালো, কি করছে? শোনা যাচ্ছে?
কানেকশনে কিছু সমস্যা হয়েছে। তো আমার মনে হয় হ্যাঁ। এবারে ইপিএল এর কোনো টিমই ওপরে উঠতে পারবে বলে মনে হয় না ইউসিএল এ। এবার কিন্তু আমার ম্যানচেস্টার সিটিকে নিয়ে অনেক আশা আছে, কি এরকম সিটি বলো না। উঠতে পারে। আরে হাই, সিটি অলরেডি এগিয়ে আছে খুব ফার্স্ট লেগে, অ্যাওয়েতে এগিয়ে আছে। সিটির বিগেস্ট অ্যাডভান্টেজ হচ্ছে সার্জিও রামোস খেলবে না। অ্যাকচুয়ালি একটা ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, কারণ ওরা তো আগুয়েরো বোধহয় খেলছে না। আওয়ে ম্যাচে জিতেছিল যখন, মানে সিটি তো আওয়ে ম্যাচ জিতেছিল প্রথম ম্যাচটা, তখন হ্যাঁ। বার্নাবাউতে পুরো ফুল স্টেডিয়াম ছিল, মানে লোকজন ছিল, সবাই ছিল। এবারে যখন ওদের হোম ম্যাচটাতে ওরা সাপোর্ট পাবে না, তো এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ আমার মনে হয়। সেই আওয়ে ম্যাচের মতোই হোম ম্যাচ খেলতে হবে, মানে নিউট্রাল ভেন্যুতে খেলার মতো খেলতে হবে, ডিসঅ্যাডভান্টেজ। নিউট্রাল ভেন্যুতেও সাপোর্ট থাকে, দুটো টিমেরই সাপোর্ট থাকে। হ্যাঁ সেটা বটে। কেউ একজন এসছে খান বলে, দাঁড়া তো, হু ইজ দিস খান, লেট মি সি কে এসেছে, হু ইজ উইথ আস। हेलो हेलो खान, हेलो হ্যালো हेलो, আপনি কে, আপনার নাম কি? হ্যালো হ্যাঁ আপনার নাম কি দাদা? हेलो दादा, আপনার নাম কি? मेरा हेलो, नाम की अच्छा अशमत खान। अच्छा, आप फुटबॉल देखते हो? आप या किसके या सपोर्टर हो? ऑफ कोर्स किसके सब आप किसके सपोर्टर हो? मैनचेस्टर यूनाइटेड। अच्छा, तो आज आज अरे क्या होने बढ़िया। वाला है आज? आज क्या होगा क्या वेस्ट हैम के साथ मैच में? वेस्ट हैम के साथ मैच है आज, क्या होगा, क्या लगता है आपको? स्पीक इंग्लिश प्लीज। ओ क्या What do you yeah, no think problem. is going to happen in today's match between West Ham and Manchester United? What do you think about today's match? He's asking. Okay, sorry. I think Manchester United must win this. Actually, your voice is not clear, sir. Hello, সন্দীপন বেরিয়ে গেছে। Hello, हेलो हेलो hello, हेलो hello, Khan sir, your voice is not clear. আচ্ছা, পেপ ভার্সেস জিজু নিয়ে কথা বলতে চাইছে মৈনক চন্দ্র, ইজ টকিং অ্যাবাউট পেপ ভার্সেস জিজু। সো পেপ ভার্সেস জিজু নিয়ে কথা বলবার জন্য কে আছে? পেপ ভার্সেস জিজু, পেপ ভার্সেস জিজু এই কম্পিটিশন কি খুব কোনোদিন চলেছে, মানে সামনাসামনি ফেস করেছে পেপ ভার্সেস না না, জিজু এই যে খেলা ইউসিএল টাই? এই যে সিটি ভার্সেস রিয়াল ম্যাড্রিড নিয়ে কথা বলতে চাইছে বেসিক্যালি। একটাই, মানে পেপ ভার্সেস জিজুতে বেসিক্যালি পেপের একটাই ডিসঅ্যাডভান্টেজ, পেপ ট্যাকটিক্যালি সুপিরিয়র, সব দিক দিয়ে সুপিরিয়র, কিন্তু আমার পেপের একটাই ডিসঅ্যাডভান্টেজ মনে হয় সেটা হলো অ্যাডাপ্টেবিলিটি। পেপ গার্দিওলা ইজ নট মাচ অ্যাডাপ্টেবল টু সিচুয়েশনস। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা আমার মনে হয়। অঙ্কুর তোর কি মনে হয় যে ম্যান সিটি ভার্সেস যে রিয়াল ম্যাড্রিড খেলাটা আছে ওটা কি হবে? তো অনেক দূরের কথা। তোর আওয়াজটা ক্লিয়ার আসছে না ভাই, ইটস নট ক্লিয়ার এট অল। সন্দীপনের কি মনে হয় বল? সন্দীপ পেপ বলছে ভার্সেস জিজু। টিম টু টিম কম্পেয়ার করলে তো এই মুমেন্টে রিয়াল মাদ্রিদকে বেটার বলে মনে হচ্ছে। তার কারণ হচ্ছে ওদের করিম বেনজেমা এখন খুব ভালো ফর্মে আছে, ওদের একটা গোল করার লোক আছে। আর ম্যানচেস্টার সিটিতে আমার জেসুসকে একদমই রিলায়েবল বলে মনে হয় না। ফার্স্ট অফ অল জেসুসের সেন্সই নেই কখন নিজের রানকে হোল্ড করতে হয়, কখন ফরওয়ার্ড রানটা স্টার্ট করতে হয়। এভরি টাইম থ্রু বল দিতেও অফসাইড, মানে প্রত্যেক ম্যাচে 4 থেকে 5 অফসাইড। ক্লিয়ার গোল স্কোরিং চান্সগুলোকেও নষ্ট করে। প্রচুর আগুয়েরো না থাকলে আমার মনে হয় রিয়ালের ডিফেন্সকে গোল দেওয়া সত্যি চাপের ব্যাপার হয়ে যেতে পারে, কিন্তু র্যামোস নেই। সো আমি ব্যাপারটাকে নিউট্রাল করে দিতে পারি। আর কেভিন ডে ব্রুইনের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স থাকলে দেন
সিটির চান্স আছে জেতার। এবার রিয়ালের সাপোর্টে যদি বলতে হয়, রিয়াল আমার মনে হয় অনেক বেশি ফাস্ট ফুটবল খেলতে পারে, আর যেটা সিটির ডিফেন্সের পক্ষে একদমই ভালো না। লাপোর্টেকেও আমার এই মোমেন্টে সেই পুরোনো লাপোর্টে বলে মনে হচ্ছে না। আর তার পাশের যে সেন্টার ব্যাক, সে যেই খেলুক, সে এরিক গার্সিয়াই খেলুক, ফার্নান্দিনোই খেলুক, ওটামেন্ডি খেলুক, রিলায়েবল তো একদমই না। প্লাস ম্যানচেস্টার সিটির লেফট ব্যাকও একদমই রিলায়েবল, মানে বেঞ্জামিন মেন্ডি, জিনচেঙ্কো কেউই খুব একটা ভালো নয়। রাইট ব্যাক আর লাপোর্টে দুটো প্লেয়ার নিয়ে ডিফেন্স করা চাপ আছে। তো আমার মনে হয় রিয়াল অবশ্যই একটা গোল করে দেবে, কিন্তু সিটি কটা গোল করতে পারছে তার উপর ডিসাইড করবে ম্যাচটার রেজাল্ট কি হচ্ছে। মানে 0-0 স্কোর হওয়ার কোনো চান্স নেই। তোর মনে হয় গোল হবে। সন্দীপন যে তোর মনে হয় যে ওরা 6টা মিডফিল্ডার খেলিয়ে দিতে পারে, পেপ 6টা মিডফিল্ডার খেলিয়ে দিল, একটা স্ট্রাইকার খেলালো না, যেমন অনেক সময় ইপিএল ও করেছে যে জিসিউসকে বসিয়ে দিয়ে 6টা মিডফিল্ডার খেলিয়ে দিল, মানে 4-6-0 চলে গেল। মনে হয় না, আমার মনে হয় স্টার্লিং, জেসুস আর মাহারেজই ওরা স্টার্ট করবে, কারণ ওদের মানে জেসুস খারাপ খেললেও ওদের টিমের ফরমেশনটা মানে ব্যালেন্সটা ডিপেন্ড করে ওই তিনজনের উপরে। মাহারেজ স্পিড দেবে, স্টার্লিং ভেতর থেকে মানে বাইরে থেকে কাটব্যাক করে এসে মানে 1-2 খেলে বা ফিনিশ করবে। আমার মনে হয় ওদের জন্য ওটাই বেটার। তবে পেপ যদি চায় হয়তো তাহলে জেসুসকে বসিয়ে ফোর্ডেনকে খেলাতে পারে, ফলস নাই ওরকম একটা করতে পারে, কিন্তু আমার মনে হয় রিস্ক নেওয়ার দরকার নেই। মানে জেসুসকে নিয়ে খেললেও সিটি যদি নিজের 100% দেয়, আমার মনে হয় ওই ম্যাচ জিতে যাওয়া উচিত হয়। ইয়াং প্লেয়ারদের মধ্যে সিটিতেও ফরেন খুব ভালো ফর্মে আছে, ওদিকে রিয়েল মাদ্রিদে ভিনিসিয়াস তো এক্সপ্লোসিভ ফর্মে খেলছে। তো এরা দুজন কি স্টার্ট পাবে ইউসিএল এ, কি মনে হয়? ফোর্ডেন চান্স পাবে বলে আমার মনে হয় না। তোদের কি মনে হয়, ভিনিসিয়াস খেলবে না হ্যাজার্ড খেলবে? জিদার কি করবে বড় ম্যাচে? এটা জিদান কত বড় গ্যাম্বলার এটার উপর ডিপেন্ড করছে আর কি, যে ও কতটা গ্যাম্বল করবে, কতটা রিস্ক নিতে পারে একটা ম্যাচ যেটা ট্রেল করেছে। তুই মানে বলে কি বেসিক্যালি করবে? আমার বলে মনে হচ্ছে কাকে হ্যাজার্ডকেই খেলাবে। আমার আমারও মনে তাই হচ্ছে মনে হয়। হ্যাজার্ডকেই খেলাবে। আমারও তাই মনে হয়। তোর কি মনে ও হয় একটু ভিনিসিয়াস আর হ্যাজার্ড দুজনকে খেলিয়ে দিতে পারে? হ্যাজার্ডকে হয়তো রাইট উইংয়ে খেলি। অ্যাকচুয়ালি ওর হ্যাজার্ডের ব্যাপারটা হলো, হ্যাজার্ড কোনো টুর্নামেন্টকে বড় হিসাবে নেয় না। ওর কথাবার্তা শুনে যা মনে হয় যে জিতবো জিতবো না জিতবো তাতে কিছু এসে যায় না, এইসব কথাবার্তা বলে। আমার মনে হয় আই ডোন্ট থিঙ্ক জিদান ইজ আ ক্যারেক্টার লাইক দিস। তো জিদান চাইবে যে ওকে পুশ করতে। জিদান মানে মানে এই ধরনের ক্যারেক্টার পছন্দ করে না। জিদান একটু রোনাল্ডো টাইপের ক্যারেক্টার পছন্দ করে। তো আমার মনে হয় ওকে হ্যাজার্ডকে পুশ করতে চাইবে, একটু ওকে খেলাতে পারে আর কি আমার মনে আচ্ছা, হয়। সিটি ভার্সেস মানে রিয়াল মাদ্রিদের যদি মিডফিল্ডকে কম্পেয়ার করি, দেন কার মিডফিল্ড বেটার বলে মনে হয়? সিটি আর লিভারপুল, সিটি Yes, it's a very সিটি good question actually. সিটি আর লিভারপুলের মধ্যে না না, সিটি সরি, আর সিটি আর রিয়াল মাদ্রিদ। রিয়েল মাদ্রিদ। সিটির খুব ভালো মিডফিল্ড, এমনকি যারা বসে আছে তাদেরকে খেলানো, মানে ওই দেখবি সিজনের প্রথমে মরিনো একটা কথা বলেছে। সিটির মানে 4-3-3 ফরমেশনে সিটির মিডফিল্ড তিনজনকে, তোমার কি মনে হয় ফার্স্ট তিনজন মিডফিল্ডার কে? দুটো কনফার্ম, একটা রদ্রি আর কেভিন দে ব্রুইনা, তার সঙ্গে কে? গুন্ডোগান না আমি তো গুন্ডোয়ানকে বেরনার্ডো খেলাবো, আমি তো গুন্ডোয়ানকে খেলাবো, সিলভা? সিলভা আমার বা মনে হয় দাভিদ গুন্ডোয়ান। না, সিলভাকে এখন আমি দাভিদ সিলভাকে খেলাবো। দাভিদ আমি সিলভা দাভিদ বা সিলভাকে গুন্ডোয়ান খেলাবো। দাভিদ সিলভা 34 ইয়ার্স। আগে করে দিবে। কিন্তু এখনো 90 মিনিটস খেলতে পারে, ওর এখনো পেস আছে, ওই পেস আছে, ওই টাচ আছে, বল আমার 1-2 মনে খেলতে হয় পারে খুব সুন্দর, ছোট স্পেসে খেলতে পারে। আমার মনে হয় দাভিদ সিলভা ফাইনাল থার্ডে খুবই ভালো, কিন্তু তুই যদি দেখিস রিয়াল মাদ্রিদে 34 ইয়ার্স ওল্ড মদ্রিচ, কিন্তু মদ্রিচের স্পিডও বেশি, ওয়ার্ক রেটও বেশি দাভিদ সিলভার থেকে, একটু না অনেক বেশি। এবারে ওদের ক্রুস আছে, ক্যাসেমিরো আছে, ক্যাসেমিরোটা কিন্তু বিগ ফ্যাক্টর। আমি বলবো ক্যাসেমিরো ডিফেন্সিভ রোল অসাধারণ, মানে ইজ নাও আমার কাছে এখন বেস্ট সিবিএম কিন্তু ক্যাসেমিরো, নট কান্টে। তার কারণ আমি ক্যাসেমিরোকে যেই লেভেলে সেট পিসে ডিফেন্স করতে দেখি, আর মানে নিজের কর্নার থেকে বা সেট পিস থেকে গোল দেওয়ার যে ক্ষমতা রাখে, আনবিলিভেবল ফর্মে চলে গেছে এখন ক্যাসেমিরো। তো আমি লাস্ট রিয়াল মাদ্রিদের পোস্ট লকডাউন 10টা ম্যাচ দেখেছি অলমোস্ট। আমার মনে হয়েছে ক্যাসেমিরো খুবই ভালো ফর্মে আছে, প্লাস ক্রুসটাও কিন্তু বড় ফ্যাক্টর, ক্রুসও খুব ভালো খেলছে। তো তার সঙ্গে ভালভার্দে বা মদ্রিচ খেলবে সিটিতে, সেখানে আমি বলবো গুন্ডোগান একটুখানি মানে অতটা ভালো লেভেল নয় হয়তো। দাভিদ সিলভা খেললে সিটির মিডফিল্ড বেটার, না হলে গুন্ডোগান যদি খেলা আমার কিন্তু 50-50 হয়ে যাচ্ছে ব্যাপারটা।
না, আমার মত এরকম নয় এক্স্যাক্টলি। আমার মনে হয় যে যেদিন সিটির দিন থাকবে, আমার মত, আমি অত ডে ইন ডে আউট দেখি না রিয়াল ম্যাড্রিডের খেলা, কিন্তু যেদিন সিটির দিন থাকবে সেদিন সিটি যে কোনো টিমকে শেষ করে দিতে পারে, এটা সত্যি কথা। বাট সিটির দিন হতে হবে ওটা, মানে সবকিছু ঠিকঠাক চলতে হবে, এটা সমস্যা। সিটি আমরা হাই ধরে নিতে পারি ওই ম্যাচটায় সিটির দিন হবে না, কারণ রিয়েল মাদ্রিদ ছোট টিম নয়, রিয়েল মাদ্রিদ খেলবে, রিয়েল প্লাস মাদ্রিদ প্লাস সিটি যখন বল অপোনেন্টকে জমা দেবে, হাই লাইন রেখে তো খেলবেই। ওদের দুটো সেন্টার ব্যাক এই মুভমেন্টে এরিক গার্সিয়া আর লাপোর্তে খুব বাঁ দিকে মানে চলে যেতে ভালোবাসে, এবং লাপোর্তে ফরওয়ার্ড রানও আছে। লাপোর্তে কিন্তু র্যামোস বা ভারানের মতো ডিপ ডিফেন্ডার নয়, মানে সবসময় লাস্ট ম্যান ডিফেন্ডিং এ বিলিভ করে না। সেখানে লাপোর্তে আর তার পাশে এরিক গার্সিয়া টিম আছে ইউসিএল খেলার জন্য। এবারে যখন এরিক গার্সিয়া কি খেলাবে? হ্যাঁ, খেলাবে আই গেস, কারণ আমার মনে হয় ওই বেস্ট অপশন এই মুহূর্তে সিটি গার্সিয়া। হ্যাঁ, ও বেস্ট অপশন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ফার্নান্ডিনহো তারপর তোর জন স্টোনস আর ওটামেন্ডির থেকে এরিক গার্সিয়া বেটার। এবারে ব্যাপারটা হচ্ছে সিটি যখন জমা দেবে, ইপিএল এর বাকি টিমকে জমা দিলে সিটি যত তাড়াতাড়ি বল ফেরত পায়, রিয়াল মাদ্রিদকে জমা দিলে অত তাড়াতাড়ি কিন্তু বল ফেরত পাবে। সেখানে কিন্তু চাপ হতে পারে আমার মনে হচ্ছে। এই ট্যাকটিক্স খেলে কিন্তু আর্তেতা সিটিকে হারিয়েছে, সিটিকে বল ধরতে দেয়নি। হ্যাঁ, ফার্স্ট হাফে সিটিকে বল ধরতে না দিয়ে ওদেরকে হারিয়েছে, মানে ধরতে দেয়নি মানে এরম নয় ধরতে পারেনি, 50-50 পজিশন ছিল, তাতেই না না, সিটির খেলা দেখে মনে হয়েছে জঘন্য। পজিশন আলটিমেট পজিশন ছিল 70-30, সিটি ফার্স্ট হাফে আর্সেনাল ম্যাচে 50-50 ছিল, 70-30, টোটাল 70-30 পজিশন ছিল আর কি। ফার্স্ট হাফে 50-50 ছিল। ফার্স্ট হাফেই কিন্তু আর্সেনাল ডমিনেট করেছে বেসিক্যালি, বলা হয়, মানে যেভাবে ডমিনেশন বলা যায়, ফার্স্ট হাফে 50-50 ছিল, কি এরিয়াজে কিন্তু পৌঁছতে পারে ওইভাবেই ওকে হারিয়েছে। সিটিকে হারানোর জন্য ওই আর কি পার্ক দ্য বাস এন্ড কাউন্টার অ্যাটাক, এটাই তো মানে বেসিক্যালি রিয়াল এক্স্যাক্টলি পার্ক দা বাস করবে না, বাট রিয়াল করবে না। ডিপ ডিফেন্স করবে, একটু ডিপ ডিফেন্স করবে, দিয়ে কাউন্টারে ধরার চেষ্টা করবে। Counter-এ। ভিনিসিয়াসকে আর রাইট উইংয়ে যেই খেলবে একদম ওয়াইড খেলবে, আর ক্রুজ ওই লং বল যে ফ্ল্যাঙ্ক চেঞ্জ করা যে লং বলটা দেয় ওটাই ওরা কন্টিনিউ করবে। মানে যখনই সিটি বল জমা দেবে, রিয়াল মাদ্রিদ একটু সাইডে খেলবে, একটু মিডিলে খেলবে, দিয়ে বলটা আলটিমেটলি ক্যাসেমিরো বা ক্রুজের কাছে যাবে। দেন ওদের দুজনেরই কাজ হচ্ছে ওই উপর দিয়ে ওই মানে ডায়াগোনাল লং বল গুলো খেলে, দিয়ে ওরা ওই স্ট্রেচ করে সিটির ডিফেন্সকে। আমার মনে হয় সিটির ডিফেন্স স্ট্রেচ হয়ে গেলে ওরা গোল খাবে, বড় গোল খাবে, সিটি গোল খাবেই আমার মনে হয়। খাবে, এবার খাবে, depend খাবে। করছে কিন্তু সিটির যদি দিন থাকে সিটি 3 গোল দিতেও পারে। হ্যাঁ, দিন সেটা না থাকলে সেটাই পেপ ম্যাচটা বিশেষ করে। কিন্তু আমার মনে হয় পেপ এবারে দেখ প্রিমিয়ার লিগ জেতেনি, কোনো কম্পিটিশনে, লিগ কাপটা জিতেছে হয়তো, অন্য কোনো কম্পিটিশনে কিছু করতে পারেনি। পেপ কিন্তু আমার মনে হয় না ছেড়ে দেবে, মনে হয় ওকে নতুন রূপে আমরা দেখতে পারি, নতুন কিছু একটা করতে পারে পেপ, আমার মনে হয়, মানে ইজিলি ছেড়ে দেবে না। কিন্তু জিদানও অবভিয়াসলি বড় কোচ, বড় ম্যানেজার, ও অন দা ফিল্ড খুব ভালো ডিসিশন নিতে পারে, যেটা পেপের মধ্যে অত ফ্রুটফুল ডিসিশন হয়তো নেয় না। জিদান খুব অন দা ফিল্ড খুব ভালো ডিসিশন নিতে পারে, এটা আর কি একটা বড় ব্যাপার ওর পক্ষে। কিন্তু পেপের ব্যাপারটা বুঝে পাই না, পেপ ওয়াজ আ ডিফেন্সিভ মিডফিল্ডার অল ইজ লাইফ, ইজন্ট ইট? ও একটা ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার কেন কিনতে পারছে না, এটা বুঝতে পারছি। কিন্তু রড্রি খুব ভালো, মানে রড্রি খুব ভালো। মিডফিল্ডার ভালোই, আমি বলবো খারাপ নয়। ওর যেটা দরকার ওর একটা সেন্টার ব্যাক দরকার। ও যে টিমেই হ্যাঁ, খেলায় center সেই back-এ তো টিমেই প্রয়োজন। একটা সেন্টার ব্যাক দরকার, যে টিমে Center গিয়ে back-এ তো কোচ প্রয়োজন। হয় সেই টিমে একটা সেন্টার ব্যাক সেন্টার ব্যাক তো বদলেও কোনো লাভ হয় না, এতবার সেন্টার ব্যাক বদলে ফেললো। মরিনো গালাগালি দিল, দেখো ও এতবার সেন্টার ব্যাক বদলাচ্ছে, আমি সেন্টার ব্যাক বদলাতে পারছি না, এইসব কান্নাকাটি করলো, তাতেও কোনো লাভ হয় না। মরিনো জাস্ট বলছে যে যদি আমি ম্যান সিটির টিমটা পেয়ে যেতাম তাহলে আমি সবকিছু চ্যাম্পিয়ন হয়ে যেতাম, আমি কোয়াড্রোপল জিতে ফেলতাম আর কি। এইসব একদমই হতো না, কারণ মরিনো ভালো প্লেয়ার নিয়ে ভালো ফুটবল খেলতে পারে না। খেলতে পারে না, এক্স্যাক্টলি, এই তো ঠিক ছাড়া ওর কোনো অপশন। এক্স্যাক্টলি ঠিক কথা বলেছিস, এক্স্যাক্টলি যেমন অ্যাটাক ছাড়া কোনো ফুটবল খেলতে পারে না, মরিনো ডিফেন্স ছাড়া কোনো ফুটবল খেলতে পারে না। দুজন পুরো মানে শুধু মরিনো একবারে নিজের মানে জাত চেঞ্জ করেছিল, সেটা ওই রিয়াল মাদ্রিদে এসে 2011-12 সিজনে 100 পয়েন্ট দিয়ে লা লিগা জিতেছিল। একবারই দেখেছি মরিনো খুব ভালো অ্যাটাকিং ফুটবল খেলছে, এলস তো কোনোদিনই না। টটেনহামে এসেও সেই ডিফেন্স। তবু ওই টিমটাকেও বলা হয় ফাস্টেস্ট কাউন্টার অ্যাটাকিং টিম ইন দ্য ওয়ার্ল্ড, মানে ওই যে রিয়াল ম্যাড্রিডের যে টিমটা ছিল
ওটাকেও বলা হয় ফাস্টেস্ট কাউন্টার অ্যাটাকিং টিম। ফাস্টেস্ট ছিল তো, ওরা ওইভাবেই গোল, মানে বেসিক্যালি স্পিডে গোল মারত, কোনো স্কিল ফিল নয়, কিচ্ছু নয়, স্ট্রেট ডিফেন্সকে দৌড়ে বিট করতো রান, মানে যেই রান নিত ডিফেন্ডার, মানে রোনাল্ডো রান নিল স্পিড, ডিমারিয়া রান নিল স্পিড, গ্যারেথ বেল পরে এসছে, অবশ্যই সিজন গ্যারেথ বেল ছিল না, হিগুয়েন আর বেনজেমা দুটো স্ট্রাইকার ছিল, আর ওসিল অসাধারণ ফর্মে ছিল, ওইভাবে বেরিয়ে গেছিল। আর বার্সেলোনা ভালো খেলেনি হয়তো। আচ্ছা চলো, অনেক আলোচনা হলো। অনেক ডেভিয়েট করে গেছি আমরা প্রেডিকশন নেব। হ্যাঁ, আরেকটা কথা বলছি তোকে। হ্যাঁ, প্রেডিকশন হলো আমার মনে হয় ম্যান ইউনাইটেড যে জিতবে, ম্যানচেস্টার ইউনাইটেড জিতবে আজকে ওয়েস্ট হ্যামের সাথে। কত আর- গোল আমি বলতে পারছি না, কিন্তু জিতবে। আর লিভারপুল চেলসি, আমার মনে হয় লিভারপুল। এগিয়ে আছে, লিভারপুল এগিয়ে আছে আমার মতে। সন্দীপন বল। ম্যানচেস্টার ইউনাইটেড 2-1 জিতবে, আর লিভারপুল চেলসি 1-1 ড্র। আর আরেকটা কথা, তিলকু মানে হিরণময়, তুই পড়ছিস নিশ্চয়ই বইটা, ইনভার্টিং দ্য পিরামিড, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো ভবিষ্যতে আমরা ওই বইটা নিয়ে একটু আলোচনা করব আর কি আমাদের চ্যানেলে। বিস্তরভাবে হিস্ট্রি অফ ফুটবল নিয়ে আমরা কিছু সিরিজ আনতে চলেছি ভবিষ্যতে। এরকম আমাদের কিছু আইডিয়াস রয়েছে। হ্যাঁ, তো দেখতে থাকুন। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, ইউটিউব চ্যানেল, এন্ড লাইক আওয়ার ফেসবুক চ্যানেল অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ। ফেসবুক পেজ, সরি। বাই ওকে, বাই। বাই।